This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে অশান্তি, চাকরি দুর্নীতিতে হাহাকার। দেখতে দেখতে মন ভার হয়ে যাচ্ছে তো। শুনুন একটা গান শুনুন। সাধু সাধু খাসা খাসা গান, পিছনের গল্পটা কিন্তু আরও খাসা। কোনো পেশাদার শিল্পী ইনি নন। গানটাকে গাইছিলেন বলুন তো? বসিরহাট পুলিশের এসআই বিপ্লব দে। একটু করতালির আশা করবো সকলের কাছ থেকে। স্যারকে ব্যাচ পরিয়ে করে নিলেন বরণ, যাতে আমাদের কথা সারাটি জীবন থাকে স্মরণ। আশা করি কখনোই ভুলবেন না। এটি স্মারক শুভেচ্ছা মেমেন্টো দিয়ে সম্মানিত করলেন। দেখুন, হবি তো থাকতেই পারে। পুলিশের সাব ইন্সপেক্টর বলে তার কোনো হবি থাকবে না, তার গান গাইতে মানা, এ কথা ব্রহ্মাণ্ডে কেউ বলতে পারে না। গান তিনি গাইতেই পারেন, কিন্তু কোথায় গাইছেন সেটা তো ভেবে দেখতে হবে। দেখুন, এই যে মঞ্চ, এসআই যেখানে গান গাইলেন তার ঠিক পিছনে ভালো করে লক্ষ্য করে দেখুন। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আসলে বসিরহাটের 17 নম্বর ওয়ার্ড তৃণমূলের পশ্চিমবঙ্গ দিবস এবং বর্ষবরণ অনুষ্ঠান, তার মানে শাসক দলের অনুষ্ঠানে গান গাইছেন পুলিশের এসআই। উর্দি নাই বা থাকলো। সবাই মিলে জোরে এটা আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাকে গেস্ট হিসাবে বলেছে। আমি গান বাজনা ভালোবাসি, গেছি, এইটুকু। আমি তৃণমূল কংগ্রেসের হয়ে যাইনি, আমি গান বাজনা ভালোবাসি। আমাকে দু চারটে গান করতে ডেকেছে, তাই গেছি। দেখবেন কেউ হাতে নাতে ধরা পড়ে গেলে না, মানে কোনো বেফাস কথা বলে বা বেফাস কাজ করে, এই বাম হাত আর এই ডান হাত তখন আর কাজ হয় না। তখন কোন হাতের দরকার হয় বলুন তো? 3 নম্বর হাত, মানে মানুষের যেটা অহরহ বেরিয়ে যায়, অজুহাত, সেই হাতটাই ব্যবহার করলেন বসিরহাটের এসআই মশাই। তিনি জানেনই না যে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে কোনো পুলিশ কর্মী যেতে পারেন না এবং অংশগ্রহণ করতে পারেন না। এটা কি তিনি জানেন না? পুলিশের রুল বুকে বলা নেই? হ্যাঁ, নিরাপত্তা দেওয়ার ডিউটি পড়লে পুলিশকে তো সেখানে থাকতেই হয়। এই যে বড় বড় সব রাজনৈতিক সভা আমরা দেখি, আপনাদের দেখাই, তাতে তো পুলিশ থাকে, ঠিক ঠিক করে পুলিশ। কিন্তু পুলিশ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে না, অনুষ্ঠানে থাকতে হয় কর্তব্যের খাতিরে। এখানে এসআই সাহেবের কিন্তু ডিউটি ছিল না। বসিরহাটের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব আলী খানের কথা শুনুন। হয় আপনি হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ে যাবেন, কিংবা রেগেও যেতে পারেন। এবার আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কাকে ইনভাইট করেছে আমার জানা নেই, এবং আপনারা যার নাম করছেন তিনি গান গেয়েছেন কিনা আমি জানি না, সেই টাইমে আমি ছিলাম না, তবে আমি খোঁজ নিয়ে দেখছি। কাউন্সিলর বলছেন তিনি জানেনই না, তাহলে এসআইকে সংবর্ধনা দিলেন কে? তিনি কাউন্সিলর নন। কাউন্সিলরের মতো দেখতে অন্য কেউ, লুক অ্যালাইক। নির্দিষ্টভাবে শিল্পীরা সবসময় তারা গান বাজনা নিয়েই থাকেন, এবং কে কোন জায়গায় আছেন, কী পদে আছেন, এটা আমরা জানি না। তিনি হয়তো অতিথি হিসাবে এসেছিলেন, এসে হয়তো স্টেজে জনগণের রিকোয়েস্টে বা পাবলিকের রিকোয়েস্টে গান করতে পারেন, আমি জানি না সঠিকভাবে, এটা খোঁজ নিয়ে আমি দেখছি। হিন্দি এবং বাংলায় অনেক সিনেমা আসছে, এই মুহূর্তে মনে পড়ছে সালমানের সম্ভবত জুড়ওয়া, জানেন তো, লুক অ্যালাইক, একই রকম দেখতে দুজন। যাক, বাংলাতেও অনেক উদাহরণ আছে, হতেই পারে, আমরা জানি না। কিন্তু আমাদের যেটুকু ধারণা, ইনি কাউন্সিলর। বুঝতেই পারছেন, চোখের মাথা খেয়ে অজুহাতে অজুহাতে ভরিয়ে দিচ্ছেন কাউন্সিলর। আচ্ছা, এরপর যখন বিরোধীরা বলবে যে তৃণমূল আর পুলিশ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, তখন ভুল বলবে? বসিরহাটের পর এবার দেখাবো কোচবিহারের মাথা ভাঙার ছবি। দেখুন, আমি গত 10 তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়া আপলোড দিই। এবার সমস্যাটা হলো, গত 13 তারিখ থেকে
আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। বসিরহাটে তৃণমূলের দলের একেবারে নিখাদ রাজনৈতিক মঞ্চে গান গাইছেন পুলিশের অফিসার এসআই, আর মাথাভাঙায় গান গাওয়ায় সেই পুলিশ দৌড় করাচ্ছে মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট পঞ্চায়েতের পানিগ্রামের শিল্পী মনীন্দ্র বর্মনকে। গা ঢাকা দিয়ে আছেন শিল্পী এখন, এই যে বাইটটা আপনাদের শোনালাম, আর পুলিশের মুখে কুলুপ। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরই। আমি গত 10 তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়া আপলোড দিই এবং এখনো পর্যন্ত সে গানটি প্রায় 6 কোটি মানুষ দেখে ফেলেছে। কয়লা চুরি, বালি চুরি, সারো দানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। 13 তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। পুলিশের বক্তব্য হচ্ছে মনীন্দ্র কোথায়। যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন, তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে। কিছু নেতা, আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না, তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম। কেন আমার প্রতি এত অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে? কেন আমার বাক স্বাধীনতা থাকবে না? তোর মন্ত্রী সভা পাপের পুরি, সেই পুরীর তুই অভিষ্ঠাত্রী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরই। ধুর, পুলিশের না কপালটাই খারাপ, বুঝলেন? তৃণমূলের মঞ্চে গান গেয়ে শাসকের বিরুদ্ধে গান গাওয়া শিল্পীকে দৌড় করিয়েও কোনো ইনাম আছে কি, কোনো পুরস্কার জুটছে না। উল্টে বাঁকুড়ার তৃণমূল এমপি পুলিশের গায়ে দুর্নীতি স্ট্যাম্প সাটিয়ে দিচ্ছেন। এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়, এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার, রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। টাকা তোলার জন্য পুলিশ তৃণমূলের সঙ্গে সঙ্গে থাকে? অরূপের রাগ হওয়াটা কি অস্বাভাবিক বলুন? বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিবর্দা গ্রামে তার একটা সভা ছিল, যে সভা দেখছিলেন, সেখানে এমপিকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়নি পুলিশ, তারপরই অরূপবাবু বোমার পর বোমা। আমি লজ্জিত আপনাদের কাছে বলতে, তালডাংরা থানার পুলিশ অফিসার তিনি এত দাম্ভিক যে একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়, এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার, রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, এরা দেশ সেবা করার জন্য আসেনি, এদের উপর নির্ভর করলে চলবে না। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায়। সর্বনাশ কাণ্ড, এটা বলছেন শাসক দলের এমপি? আরে আপনাদের তো নিরাপত্তা দেয় পুলিশ, বিরোধীরা বলে পুলিশ না থাকলে আপনাদের ভ্যানিশ করে দেবে, এটা বিরোধীরা বলে যে নিরাপত্তা ছেড়ে দিয়ে দেখুন। আপনি কি বলছেন মশাই অরূপবাবু? এমপি অনেক প্রশ্ন তুলে দিলেন, তার মানে কি বিরোধীদের অভিযোগটাই ঠিক? পুলিশের ওপর নির্ভর করে চলে তৃণমূল। এমপি কি বলতে চাইলেন পুলিশ দুর্নীতিগ্রস্ত, রোজগারের জন্য তৃণমূলের সঙ্গে থাকে? সুযোগ ছাড়েননি বিজেপি নেতা বিপত্তারণ সেন।
একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন। রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, তৃণমূলের ছত্রছায়ায় থাকছেন। তার মানে কি বলতে চাইছেন? যে তৃণমূল দলের ছত্রছায়ায় থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাই ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এদের উপর নির্ভর করলে চলবে না। অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হলে আসবে। আচ্ছা, এ রাজ্যের পুলিশ কর্মী দর্শকদের বলছি, বহু পুলিশ কর্মী তো ঠোঁটকাটা দেখেন, TV9 বাংলা দেখেন, আপনারা শুনছেন নেতারা কি বলছেন আপনাদের নামে। বললাম না, পুলিশের কপালটাই খারাপ। তৃণমূলের MP বলেই দিচ্ছেন দুর্নীতি করতেই পুলিশ তৃণমূলের ছত্রছায়ায় থাকে, আবার সেই পুলিশকে মার খেতে হয় দুষ্কৃতীদের কাছে, কখনো কখনো শাসক দলের কর্মীদের কাছে, আবার মার খেয়ে মরেও যেতে হয়। আজ ভোরে নন্দীগ্রামের রেয়াপাড়ার শিব মন্দিরের সামনে থাকা ষাঁড় চুরি করছিল দুষ্কৃতীরা। সে সময় পুলিশের টহলদারি ভ্যান সেখানে পৌঁছয়। দুষ্কৃতীরা ষাঁড় চুরি করছিল, ষাঁড়। দুষ্কৃতীদের ডাম্পার পুলিশের ভ্যানে ধাক্কা মারে, তাতেই মৃত্যু হয় পুলিশের গাড়ির চালক বছর 25-এর সহদেব প্রধানের। পুলিশ বলছে ডাম্পার পিষে দিয়েছে সহদেবকে, আর স্থানীয়রা বলছেন সহদেবকে কুপিয়ে খুন করা হয়েছে। ষাঁড় চুরি করতে এসেছিল নাকি একটা লরি, ওই লরি ওদেরকে মোটামুটি ঘেরতে গিয়ে ওই লরি গাড়িতে মারে ধাক্কা মেরে ওই ছেলেটা। যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে, ধামা চাপা দেওয়ার জন্য। ওর ঘাড়েই মারে, এখানে পড়ে যায়। বলছে সিভিক ছিল এবং কনস্টেবল 3 জন ছিল, ওরা সেই মুহূর্তে ছুটি পালিয়ে যায়। হাতটা পুরো কেটে গেছে, পিছনটা পুরো ভজালি দিয়েছে, কোপ দিয়েছে, পুরো দাগ রয়েছে পুরো। ও গাড়ি অ্যাক্সিডেন্ট বলে পুলিশরা বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা কোনো মতে গাড়ি অ্যাক্সিডেন্ট নয়। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। রীতিমতো নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকরা। তাদের স্পষ্ট দাবি যে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে তাতে অবশ্যই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। মাঝে মধ্যেই আমরা গোটা রাজ্যবাসীকে দেখাতে পারবো যে এই মৌলবাদী মুখ্যমন্ত্রী, জঙ্গিবাদী মুখ্যমন্ত্রী মৌলবাদকে দিয়ে কি করছে দেখুন। বাংলায় দুষ্কৃতিকারীদের হিম্মত বেড়ে গেছে, তাই পুলিশকে মানছে না। যারা দুষ্কৃতি তারা অনেক হিম্মত তাদের। পশ্চিমবঙ্গের এটাই প্রশাসন, যত বাহাদুরি সাধারণ মানুষের উপরে, যেখানে বাহাদুরি দেখার দরকার সেখানে তো বাহাদুরি দেখাবে না। সবাই কি আর অধীর চৌধুরীর মতো, নাকি সবাই বিরোধীদের মতো শুধু পুলিশের নিন্দা নিন্দার নিন্দা? ডায়মন্ড হারবার পুলিশকে প্রশংসায় ভরে দিয়েছেন তৃণমূলের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক যখন অরূপ চক্রবর্তী বাঁকুড়ার MP পুলিশকে গালমন্দ করছেন। শুনুন। ডায়মন্ড হারবারের সাংসদ যদি ডায়মন্ড হারবার নিয়ে একটা সুন্দর প্রশংসামূলক করে থাকেন সে তো ভালো কথা। তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ডায়মন্ড হারবার নিয়ে একটা প্রশংসা সূচক দিয়েছেন। তিনি তো কোথাও বলেননি যে ডায়মন্ড হারবারের বাইরের পুলিশ বা প্রশাসন খারাপ, তাহলে অকারণেই তো তুলনাটা আসবে কেন? সবাই কি আর অভিষেক বাবুর মতো পুলিশের দিকেই আঙুল তুলছেন সেলিম, অধীর? আর বিয়ের ঠিক আগেও দিলীপ ঘোষ বলছেন পুলিশে ভরসা নেই, ও হিন্দু ভাই হাতিয়ার কেন তোমরা? আর 5 ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার, এবং পুলিশ জানার পরেও আসেনি, আসতে চায়নি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয়ে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা। মমতা ব্যানার্জি যখন থেকে বলেছে কংগ্রেসের এলাকা, তখন থেকে বার্তা পরিষ্কার, কংগ্রেসের লোকের উপর হামলা শুরু করে। কীর্তিকুল্লাহ বলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লোককে রাস্তায় বসিয়ে আমরা জাম করে দেবো। আর যদি করে দেয় আপনারা কি করবেন? কলকাতাকে 30 কিলোমিটার ঘিরে নিয়েছে, একটা হিন্দুও পালাতে পারবে না।
মানুষ যখন আক্রান্ত হবে তখন সে পুলিশ থাকবে না কেন? শুধু কি পুলিশের অদক্ষতা, না পুলিশকে অদক্ষ করে রাখার কোনো ষড়যন্ত্র, কোনটা? পুলিশ খুঁজে পাবেন না, কিন্তু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। তাহলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধাদান হয়েছিল, না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল, কোনটা? আজ গোপাল পাড়ার কথা কেন বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাজের মধ্যে হিন্দুদের তৈরি হতো। পুলিশ দপ্তরটা কেন আছে? মানুষের ট্যাক্সের টাকায় রাখা হয়েছে শুধু মুখ্যমন্ত্রীকে আর তার ভাইপোকে পাহারা দেওয়ার জন্য। হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। দুর্বল ছিল ভগবান থাকেন না, মমতা ব্যানার্জি তো কেন থাকবে? তিনি তো কিছু হয়ে গেছে, আমি কিছু জানি না। বাংলাদেশ থেকে লোক এসে বিজেপি রাঙ্গামা দিয়েছে। পুলিশ নয়, সরকার নয়, বিচার বিভাগীয় তদন্ত, যেখানে দাঁড়িয়ে একজন সিটিং জাজ এসব খোঁজ খবর নিয়ে জানতে পারবে, তাহলে বোঝা যাবে কেন পুলিশ দেরি করে এলো, কারা এলো, কেন করলো, কার উস্কানিতে করলো। মুখ্যমন্ত্রী তিনিও আশঙ্কা প্রকাশ করেছেন যে বাইরে থেকেও অনেকে ঢুকছে, এটা কিছু পেলেন তদন্ত করে? এখনো এই মুহূর্তে আমি বলতে পারছি না। পুলিশ কেমন কি বলছেন মুর্শিদাবাদের ওই উপদ্রুত এলাকার মানুষ? মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার ছবিটাও কিন্তু পুলিশের জন্য একেবারেই সুখের নয়। শামশেরগঞ্জ থানা থেকে মাত্র 12 পা দূরে আই লাভ ধুলিয়ান লেখা ছিল সৌন্দর্যায়নের জন্য। তাণ্ডবকারীদের হাতে পড়ে সেই সৌন্দর্যায়ন সম্পূর্ণ ধুলিস্যাৎ। দেখাবো কিভাবে এই গাড়ি জ্বালানো হয়েছে, সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জ থানা সংলগ্ন এই গোটা এলাকা রীতিমতো তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের ভ্যান, গাড়ি এবং এমনকি দোকান, মিষ্টির দোকান লুটপাট চালানো হয়েছে। নগদ যে ক্যাশ ছিল সেই নগদ ক্যাশ পর্যন্ত লুটপাট করা হয়েছে। থানার অদূরেই এমন ঘটনা। আমরা 4 ঘন্টা ধরে লড়াই করলাম, কই পুলিশ আসেনি। তো আমরা এখানে পুলিশকে বলছি যে আপনারা আগান, পুলিশ বলছে না না আপনারাই আধলা দিয়ে আগান, আমরা কিছু করতে পারবো না। পুলিশের দৌড়ে পালিয়েছে। আমরা কোন ভরসায় পুলিশকে ভরসা করব? পুলিশ আমাদেরকে কোনো সাহায্য করেনি। পুলিশের ভরসা কি পাচ্ছেন? না, এর উপায় হয়ে আমরা এখানে এসেছি। যেখানে পুলিশের দরকার ওখানে পুলিশ নেই, যেখানে পুলিশের দরকার নেই ওখানে পুলিশ আছে। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. পশ্চিমবাংলার পুলিশ ভদ্রলোকদের পেছনে লাগবে, কেস দেবে, মারবে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে মুর্শিদাবাদ জেলাতে, না লাঠি না কেস, সারা দিন রাত রাস্তা অবরোধ করে রেখেছে। হিন্দু পাড়ায় আগুন লাগাচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজই ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখা করেন রাজ্যপালের সঙ্গে। সেখানে ঘর ছাড়াদের সঙ্গে নিজে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোসের কাছে অভাব অভিযোগ জানিয়ে এসেছেন ঘর ছাড়ারা। এবার তারা ঘরে ফিরবেন কি? এনারা আপাতত রিফিউজি ক্যাম্পে যাবেন যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন অর্থাৎ মুর্শিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা, সুরক্ষার ব্যবস্থা করতে পারছে, ততক্ষণ এরা কিভাবে যাবে বলুন? আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই, বলি যে ঝাঁপ দিন, আপনি ঝাঁপ দেবেন? নিরাপত্তা কই, প্রশ্নটা তুললেন সুকান্ত মজুমদার। ওদিকে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, শুনুন কি বলেছেন। বাড়ি ফিরে এসেছেন, জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন। ডিএম এসপি, মালদা ডিএম এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে, বলছে আপনার বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িটা কোথায়? বাড়িটা তো ভাঙা হয়েছে, বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা ঠিক করে দিন। যাবেন এনারা, এনাদের সিকিউরিটির গ্যারান্টি দিন। আপনাদের পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে। জানি পুলিশ পারবে না সিকিউরিটি দিতে, তো পুলিশ লিখুক বিএসএফ থাকুক এখানে আগামী 1 মাস 2 মাস, এবং পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প
ওখানে তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন। পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি। বেচারা, বাইরে বাজার গরম, আবহাওয়ার মতো রাজনীতির বাজার আরও গরম। প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল নিয়ে তুলকালাম চলছে। ঠিক সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মানে এই ঘটনাগুলো যখন সব ঘটেছিল, তৃণমূলের সে সময়কার মহাসচিব আজ চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিনেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থবাবুর জামিন নিয়ে রায় ছিল। বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা কি রায় দিয়েছেন? পার্থবাবু জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন, মানে তিনি প্রভাবশালী, এখনও তিনি প্রভাবশালী। অতএব জেলেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়, যখন আদালতে কোনো কথা বলেছেন, ইডি তো এটা আদালতে বলেছেন, তো ফলে এর উত্তর দেওয়ার দায় পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের। এই বিষয়ে আমি একটা কথাও বলবো, জামিনও নাকচ করে দিয়েছে, সেটা তো আদালতের বিষয়, বিচারকের সিদ্ধান্ত। এই পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করার জন্য সিবিআই তরফ থেকে কিন্তু আরও বিস্ফোরক তথ্য আদালতের সামনে নিয়ে আসা হয়েছিল। সিবিআই আদালতে দাবি করেছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে ওএমআর শিট নষ্ট করা হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায়, মানব ভট্টাচার্য এরা মিলে এই দুর্নীতিটার কিন্তু তৈরি করেছিলেন, অর্থাৎ তাদের হাতে এই দুর্নীতির জন্ম হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এটা সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া সম্ভব ছিল না এবং আজকে আমরা সেই অবস্থানই দৃঢ় আছি। ইডি তদন্ত করে যা পেয়েছে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে বলতে পারেন, কিন্তু এই দুর্নীতি একা পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নয়। তার শিক্ষামন্ত্রী থাকার সময়কালেই এই এসএসসি থেকে শুরু করে প্রাথমিক সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করেছে এজেন্সি। সুতরাং চাকরিহারাদের কাছে সামান্য হলেও এটা একটা স্বস্তির কারণ। বৃষ্টিতে স্বস্তি এলেও বজ্রপাতে মৃত্যুর দুঃসংবাদ শোনাতে হচ্ছে আপনাদের। একদিনেই এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি, বজ্রাঘাতে 3 জনের মৃত্যু হয়েছে আমাদের রাজ্যে। মুর্শিদাবাদের সাগরপাড়া এবং হরিহরপাড়ায় মৃত 2। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও বজ্রপাতে মৃত্যু। আরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রাঘাত থেকে বাঁচতে কংক্রিটের ছাদের নিচে থাকার পরামর্শ যাদের নেই, তারা দরকার হলে অন্যের ছাদের তলায় সাময়িকভাবে আশ্রয় নিন। এইটা বারবার আমাদের তরফ থেকেও আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। ঠোঁটকাটা আজ এখানেই শেষ করছি।